আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি, আপনি যেহেতু এই চ্যানেল দেখেন আপনি হয়তো বলতে পারবেন যে ধনী ব্যক্তি মনে হয় ইলন মাস্ক অথবা জেফ বেজোস। কিন্তু 90s-এ বড় হওয়া অনেক মানুষ আছে যারা এত ডিটেইল ইনফরমেশন রাখে না, এবং তাদের বেশিরভাগকে যদি আপনি জিজ্ঞেস করেন যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি, তাহলে তারা বেশিরভাগ সময় উত্তর যেটা দিবে সেটা হলো বিল গেটস। 2000 সালের আশপাশের সময় থেকে শুরু করে এত দীর্ঘ সময় পর্যন্ত বিল গেটস পৃথিবীর সর্বোচ্চ ধনীর আসনটায় বসেছিল যে আপনি একদম মুদি দোকানদার থেকে শুরু করে একদম এলিট ক্লাসের মানুষ যে কাউকে যদি জিজ্ঞেস করেন, চান্স খুব হাই যে সে বলবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম হলো বিল গেটস। 1987 সালে মাত্র 31 বছর বয়সে বিল গেটস পৃথিবীর সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হন, এবং কই 1987 কই 2022-23, বাট এখন পর্যন্ত এসেও বিল গেটসের নেটওয়ার্থ $140 বিলিয়ন বেশি, যেটা ভয়ঙ্কর একটা নাম্বার। এই লোক কিভাবে আসলে এত বড় লোক হইলো? উনি কি আদৌ কোনো কাজকর্ম করতো, নাকি উনি চেয়ারের উপর থেকে খালি লাফাইতো? চেয়ারের উপর থেকে লাফানোর একটা ভিডিও দেখাচ্ছি আমি আপনাদের। Is it true that you can leap over a chair from a standing position? It depends on the size of the chair. I'll cheat a little bit. Yes! এই লোক হার্ভার্ডে লতে পড়েছিল এবং পুরো পড়ে নেই, অবশ্যই ড্রপ আউট হয়ে গেছে আপনারা জানেন, এবং ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত উনাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন ধরা হয়। কেন এবং কিভাবে উনি এই জায়গায় আসলো, এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বিল গেটসের এই ভিডিওটা স্পন্সর করেছে TWSS। আপনারা যারা জানেন না TWSS কি, এটা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যান্ড্রয়েড অথবা iOS অ্যাপ, আপনি কোন ডিভাইস ব্যবহার করেন ওটার উপর ডিপেন্ড করে, এবং অন্যান্য অ্যাপ বা অন্যান্য কোনো সার্ভিস ব্যবহার না করে কেন TWSS ব্যবহার করবেন আপনার দেশে টাকা পাঠানোর জন্য, এটার কয়েকটা রিজন আছে। এক নম্বর রিজন হলো কমপ্লিটলি ফ্রি টু ইউজ, আপনার টাকা পাঠাইতে বা যিনি টাকা রিসিভ করবে তার টাকা রিসিভ করতে কোনো টাকা দেওয়া লাগে না। সেকেন্ড বেনিফিট হলো আপনি সরাসরি রিসিভারের বিকাশে বা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন, রিসিভারের কোনো এক্সট্রা হ্যাসেল পোহাইতে হয় না টাকাটা পাইতে তার কাছে। থার্ড বেনিফিট হলো খুব ভালো এক্সচেঞ্জ রেট। আপনারা যখন এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠান, আপনারা জানেন আমি ইউএসডি পাঠাবো বাট সে কিন্তু পাবে বিডিটি, বা আমি ইউরো পাঠাবো সে কিন্তু পাবে বিডিটি। ওই এক্সচেঞ্জ রেটটা TWSS সবসময় বেশ ভালো পাওয়া যায়। 4 নম্বর বেনিফিট, খুবই ভালো একটা বেনিফিট, সেটা হলো টাকা মোটামুটি ইনস্ট্যান্টলি চলে যায়। আপনার টাকা পাঠায় বসেই থাকতে হবে না যে কবে রিসিভার টাকা পাবে, যেটা আমার মতে খুব গুরুত্বপূর্ণ। লাস্ট বেনিফিট হলো আপনি যদি TWSS প্রথমবার ব্যবহার করে থাকেন এবং আপনি যদি টাকা পাঠানোর সময় KF কুপনটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি যত টাকা পাঠাচ্ছেন TWSS তার সাথে 10 ইউনিট এক্সট্রা অ্যাড করে দিবে। আপনি যদি $100 পাঠান ফর এক্সাম্পল, TWSS রিসিভারকে $110 দিবে। আপনি যদি $100 কানাডিয়ান পাঠান তাহলে $110 কানাডিয়ান, 100 পাউন্ড পাঠাইলে 110 পাউন্ড। বুঝতেই পারছেন, এটা শুধুমাত্র আপনি যদি নিচের ডেসক্রিপশনের লিঙ্কটা ব্যবহার করেন এবং KF কুপনটা ব্যবহার করেন, তাহলে এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। আশা করি সবাই TWSS চেক আউট করে দেখবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। বিল গেটসের পুরো নাম হইল উইলিয়াম হেনরি গেটস জুনিয়র। বিল গেটসের বাবা কিন্তু আমেরিকান আর্মির হয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করেছে। আপনারা হয়তো অনেকেই আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ভিডিওটা দেখছেন এই চ্যানেলে, না দেখে থাকলে দেখে আসবেন। এবং বিল গেটস একটা আর্মি পরিবারে জন্ম হওয়া ছেলে। এই বিল গেটসের লম্বা নামটা নিয়ে একটা মজার ঘটনা আছে। এটা এই ভিডিওর বিল গেটসের বিজনেস ব্যাকগ্রাউন্ডের সাথে অত রিলেটেড না, বাট তারপরে আমি আপনাদের বলতে চাই। আমরা বিল গেটস বলতে যাকে চিনি তার নাম কিন্তু আসলে উইলিয়াম হেনরি গেটস জুনিয়র। তো আপনারা বুঝতেই পারতেছেন উনার বাবার নাম মনে হয় উইলিয়াম হেনরি গেটস, যেই কারণে উনার নাম হয়েছে উইলিয়াম হেনরি গেটস জুনিয়র। এই পর্যন্ত ঠিক আছে, বাট মজার ব্যাপার হইলো বিল গেটসের যে দাদা তার নামও উইলিয়াম হেনরি গেটস জুনিয়র, মানে বিল গেটসের বাবার নামও বিল গেটসের নামের সাথে সেম। এবং বিল গেটসের দাদার যে বাবা, সো বিল গেটসের বাবার বাবা তার নাম উইলিয়াম হেনরি গেটস সিনিয়র। প্রায় 4 থেকে 6 পুরুষ ধরে বিল গেটসের পরিবারের যে পুরুষরা তাদের সবার নামই আসলে তাদের দাদার নামের সমান বা তাদের বাবার নামের সমান, সেম নামই তারা ক্যারি করে আসতেছে অনেক দিন ধরে। এটা একটা মজার ইনফরমেশন। ছোটবেলা থেকেই বিল গেটস খুব লাজুক প্রকৃতির ছিল, শান্ত, চুপচাপ এবং ভয়ঙ্কর মেধাবী। ছোটবেলা থেকে এমন কোনো সময় আসে নাই যখন সে ম্যাথ বা সায়েন্স এই দুইটা পরীক্ষায় কখনো খারাপ রেজাল্ট করেছে, এবং স্কুলের সবাই মোটামুটি জানতো যে বিল গেটস ভয়ঙ্কর মেধাবী একটা ছেলে। আপনারা যারা বিল গেটসের নেটফ্লিক্স ডকুমেন্টারিটা দেখেছেন বা এমনিতে যারা বিল গেটস নিয়ে একটু পড়াশোনা করেছেন, তারা জানেন যে উনি ভয়ঙ্কর ধরনের বই প্রেমী একজন মানুষ। উনি অনেক বই পড়তে পছন্দ করে। এটা কিন্তু উনার বড়লোক হওয়ার পরে বড়লোক হবে না, ছোটবেলা থেকে উনি এই জিনিস করে আসছে। এবং উনার মতে এই যে বই পড়ার অভ্যাসটা, এটা একটা বড় কারণ উনার সফলতার। ছোটবেলায় বিল গেটসের এলাকায় একটা লাইব্রেরি কন্টেস্ট হইতো, যে সবচেয়ে বেশি বই যে পড়তে পারবে লাইব্রেরি থেকে নিয়ে তাকে পুরস্কার দেওয়া হইতো, এবং এই পুরস্কার বিল গেটস পরপর অনেকবার পাইছে। তো আপনারা বুঝতেই পারতেছেন এই ছেলে খুব ট্যালেন্টেড, এই ছেলে অনেক গল্পের বইটই পড়তো। এই ছেলের সবচেয়ে ফেভারিট জায়গা কোনটা হবে? লাইব্রেরি। এই লাইব্রেরিতেই বিল গেটস প্রথম লিওনার্দো দা ভিঞ্চির একটা বই খুঁজে পায়। আপনারা অনেকেই লিওনার্দো দা ভিঞ্চিকে একজন আর্টিস্ট হিসেবে চিনেন, বাট লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু একজন বিজ্ঞানীও। এবং এই যে লিওনার্দো দা ভিঞ্চির বইটা পড়ে বিল গেটস নিজের জীবনে প্রথমবারের মতো সেই ছোট্ট বয়সে ঠিক করে যে আমি যখন বড় হব আমি একজন সায়েন্টিস্ট হব। একটু বড় অবস্থায় আসি, বিল গেটস এখন ক্লাস 6-এ পড়ে, এবং ও যখন ক্লাস
6-এ পড়ে তখন একটা ক্লাব প্রতিষ্ঠা করে যেটার নাম হলো সেঞ্চুরি ক্লাব। আপনি চিন্তা করেন সেঞ্চুরি ক্লাবের কাজ কি ছিল, আমি আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন। এই ক্লাবে খুব বেশি মানুষজন ছিল না, নার্ড টাইপ, অনেক জ্ঞানীগুণী, অনেক গল্পের বইটই পড়ে এরকম ক্লাস 6-এর কিছু বাচ্চা ছিল এবং সপ্তাহে একদিন এরা এক জায়গায় হয়ে ওরা কি কি শিখছে এটা নিয়ে আলাপ আলোচনা করতো। এটাই ছিল ক্লাব। বিল গেটসের অনেকগুলো ক্লাসের মধ্যে একটা ক্লাস ছিল ইকোনমিক্সের। তো এই ইকোনমিক্স কোর্সের জন্য বিল গেটসের একটা মক বিজনেস রিপোর্ট লিখতে হয়, মানে হলো ফেক বিজনেস রিপোর্ট, আমরা বিবিএতেও যে জিনিস করি। এবং এই বিজনেস রিপোর্ট লেখার সময়ই বিল গেটসের প্রথম মাথায় আইডিয়া আসে যে না, আমি বড় হয়ে একটা বিজনেসম্যান হইতে চাই। 1967 সালে বিল গেটস স্কুল চেঞ্জ করে এবং লেক সাইড স্কুল নামে আরেকটু পশ একটা স্কুলে যায়, যেই স্কুলে একটা কম্পিউটার ছিল। 1967 সালের কথা বলতেছি। কম্পিউটার আজকে আমরা যে কম্পিউটার বুঝি ওই কম্পিউটার না, তখন কম্পিউটারের সাইজ হয়তো ফ্রিজের সমান এবং বড় বড় দামি দামি স্কুল, বড় বড় প্রতিষ্ঠান, এসব জায়গা ছাড়া কম্পিউটার কোথাও পাওয়া যাইত না। এবং মজার ব্যাপার হইলো কম্পিউটারের যেহেতু দাম অনেক ছিল, মিলিয়ন মিলিয়ন ডলার দাম ছিল এক একটা কম্পিউটার, এই কারণে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে একটা কম্পিউটার কিনতো এবং তারপরে এটা শেয়ার করতো একজন আরেকজনের সাথে। মনে করেন আপনার এলাকার লোকাল বাজার, সবচেয়ে বড় বাজার যেটা শপিং মল, সেইটা এবং একটা স্কুল এবং একটা ব্যাংক, তিনজন মিলে একটা কম্পিউটার কিনতো এবং তারা একসাথে ওটা ইউজ করতো। তো অবভিয়াস প্রশ্ন আপনার মনে যেটা আসবে ওটা আমার মনেও আসছে যে আজকে একটা কোম্পানিরই যদি 500 কম্পিউটার লাগে তাহলে তখন একটা কম্পিউটার দিয়ে 10টা কোম্পানি কিভাবে চলতো। তার কারণ হলো আজকে যেরকম আমরা সব কাজের জন্য কম্পিউটার ব্যবহার করি, 1967 সালে এই ব্যাপার ছিল না। শুধুমাত্র কঠিন অ্যাকাউন্টিং অথবা খুব জটিল কোনো হিসাব করা ছাড়া কম্পিউটার কেউ টাচ করতো না সেই সময়। ওই সময় কম্পিউটার ইউজ করার জন্য টেলিটাইপ মেশিন বলে একটা জিনিস ছিল এবং মূলত একটা ছোট কাগজের রোল, ওইখানে ইনফরমেশন দেওয়া হইতো, তারপর ওই ইনফরমেশন কম্পিউটারে অটোমেটিক্যালি যে পাঞ্চ হইতো। তো লেক সাইড স্কুল, যে স্কুলে বিল গেটস মাত্র জয়েন করলো ক্লাস 7-এ, ওই স্কুলেও একটা মেইন ফ্রেম কম্পিউটার ছিল এবং ওই রোলের মতো জিনিসটা ছিল যেটা দিয়ে প্রোগ্রাম লেখা যাইতো ওই সময়। তো বিল গেটস যে স্কুলে জয়েন করলো ক্লাস 7-এ, লেক সাইড স্কুল, ওই স্কুলের ভিতরেও টেলিটাইপ মেশিন ছিল, যেই মেশিনটা ব্যবহার করে ওরা মূলত কম্পিউটারে প্রোগ্রাম লিখতো। বিল গেটস যখন এই টেলিটাইপ মেশিনের অ্যাক্সেস পায় ওর পুরো মাথা টাথা ঘুরে যায় যে এটা কি জিনিস, এই টেলিটাইপ মেশিনে কোনো একটা কিছু লিখতেছি, দূরে ওই ফ্রিজের সমান কম্পিউটার, তারপর এইটার থেকে বুঝে নিয়ে কাজ করে আমাকে ডেলিভারি দিচ্ছে, পুরো জিনিসটা কেমনে হয়। ও পুরো পাগল হয়ে যায় পুরো ব্যাপারটা নিয়ে এবং টিকট্যাকটোর যে ফার্স্ট গেম, এটা বিল গেটসের প্রথম লেখা কোড, সেটা হলো একটা টিকট্যাকটো গেম যেটা ও ওই টেলিটাইপ মেশিনে লেখে এবং তারপর কম্পিউটারে সফলভাবে রান করে। লেক সাইড স্কুলে কিন্তু কম্পিউটার ক্লাস বলে কিছু ছিল না। কম্পিউটারের যে ক্লাস দরকার 1967 সালে এই ধারণা কারো ছিল না। কম্পিউটার শুধুমাত্র জটিল জটিল কয়েকটা কাজে ইউজ করা হবে, তারপর আমরা আর কম্পিউটারের দিকে ঘুরেও তাকাবো না, এটাই ছিল সবার মেন্টালিটি। বাট লেক সাইড স্কুলের সুবিধার ব্যাপার যেটা ছিল সেটা হলো ওরা কাউকে কম্পিউটার ইউজ করতে দিতে আটকাইতো না। তো বিল গেটস যখন কম্পিউটার ইউজ করতে চাইতো, এত দামি একটা জিনিস, মিলিয়ন মিলিয়ন ডলার দাম, কেউ বুঝে না জিনিসটা কি, ক্লাস 7-এর একটা বাচ্চা ইউজ করতে চাচ্ছে, লেক সাইড স্কুল কিন্তু কখনো বলতো না যে না ভাই কম্পিউটারের কাছে যাওয়া যাবে না। একটা মজার জিনিস বলি, আমি উদয়ন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে কম্পিউটার রুম ছিল একটা এবং ওই রুমে ঢুকতে হলে, ওই রুমে সবসময় এসি চলতো, অনেকগুলা কম্পিউটার ছিল, সম্ভবত গরম হয়ে যাওয়া থামাইতে এসি চলতো। ওই রুমে ঢুকতে হইলে আমাদের জুতা খুলে ঢুকতে হইতো এবং একটা টিচার থাকতো যে সবসময় মনিটর করতো যে আমরা কম্পিউটারে উল্টা পাল্টা কিছু করে ফেলতেছি নাকি। এটা আমি বলতেছি 2010 সালে আমি এসএসসি পাস করছি, তার কয়েকদিন আগের কথা। সেইখানে বিল গেটস 1967 সালে কম্পিউটার ইউজ করতো, মিলিয়ন ডলার দাম, এবং লেক সাইড স্কুল ওকে জিজ্ঞেস করতো না যে ও কি করতেছে। আচ্ছা, মজার ব্যাপার হইলো ওই সময় একটা খুব জনপ্রিয় বিজনেস ছিল কম্পিউটারের সাবস্ক্রিপশন বিজনেস। আপনারা বুঝতেছেনই কেন, কম্পিউটার অনেক দামি জিনিস, সব কোম্পানি কম্পিউটার কিনতে পারতো না। সো কিছু কিছু বড় বড় কোম্পানি ছিল যারা কম্পিউটার কিনতো এবং তারপরে মাসে $89, মাসে $99, মাসে $300 এই হিসাবে ওই কম্পিউটারে অ্যাক্সেস ভাড়া দিত। তো একটা সাইবার ক্যাফে, বাট পুরান আমলের পশ সাইবার ক্যাফের ধারণা আপনারা ভাবতে পারেন। তো লেক সাইড স্কুল, যে স্কুলে বিল গেটস ছিল, এই স্কুলেরও এরকম একটা সাবস্ক্রিপশন কেনা ছিল জেনারেল ইলেকট্রিক। সো জি নামে আরেকটা বড় কোম্পানি আছে, আপনারা অনেকেই চিনেন। ওই কোম্পানির কম্পিউটারই মূলত লেক সাইড স্কুলের ভিতরে রাখা ছিল এবং প্রত্যেক ঘন্টা ইউজ করার জন্য $8 মতো দিতে হইতো এবং প্রত্যেক মাসে আলাদা $99 দিতে হইতো কম্পিউটারটা ওদের ওখানে রাখার জন্য। একটা সময় দেখা যায় লেক সাইড স্কুল এই খরচটা জাস্টিফাই করতে পারে না, কারণ ওদের খুব বেশি আসলে কম্পিউটার লাগে না। বিল গেটস সহ অনেকগুলা বাচ্চা তখন কম্পিউটার অনেক বেশি ইউজ করা শুরু করছে, তো প্রত্যেক ঘন্টায় বিল অনেক বাড়া শুরু করে এবং লেক সাইড স্কুল অত দামি স্কুলও না, ওরা চিন্তা করা শুরু করে যে এত দাম দিয়ে আমি এই বাচ্চাগুলো কম্পিউটার কি করতেছে আমি জানিও না, এটার টাকা আমরা জিকে দিচ্ছি প্রত্যেক মাসে জেনারেল ইলেকট্রিক, সো এটা কি আসলে লজিক্যাল নাকি? বিল গেটস এবং ওর বন্ধুরা, ক্লাস 7-এর গল্প বলতেছি আমি, ওরা এটা জানতে পারে এবং ওরা চিন্তা ভাবনা করা শুরু করে যে কিভাবে আমরা আমাদের কম্পিউটার নলেজ ব্যবহার করে এমন কিছু একটা বানাইতে পারি যেন লেক সাইড স্কুলের আর এই কম্পিউটারের ভাড়া দিতে না হয়, আমরা নিজেরাই স্কুলের হয়ে এই ভাড়াটা দিয়ে দিতে পারি।
সিকিউব নামে একটা কোম্পানি তখন নতুন আসছে বিল গেটসের এলাকায়, এবং বিল গেটস এবং ওর বন্ধুরা ওই কোম্পানির সাথে যোগাযোগ করে বলে যে আচ্ছা আমরা ছোট কিন্তু আমরা ভালো প্রোগ্রামিং শিখে ফেলছি অলরেডি, আমরা তোমার কোম্পানির বাগ ফাইন্ড করে দেব। বাগ ফাইন্ড বেশ জনপ্রিয় একটা ব্যাপার, এখনো হয় বাগ ফাইন্ড, এবং মূলত অন্যান্য কোনো কম্পিউটারের বা অন্যান্য কোনো প্রোগ্রামের ভুল যদি আপনি ধরায় দিতে পারেন তাহলে ওই সব কোম্পানি সাধারণত প্রত্যেকটা ভুল ধরায় দেওয়ার জন্য টাকা দেয়। আপনি ফেসবুকের এখন বাগ হাউন্টি প্রোগ্রাম আছে, অনেক অনেক গুগলেরও আছে, অ্যামাজনের আছে, যদি এদের কোনো একটা বড় ভুল ধরায় দিতে পারেন ওদের কোডিং এ বা ওদের ওয়েবসাইটে তাহলে কিন্তু ওরা আপনাকে টাকা দিবে। আপনারা হয়তো অনেকেই জানেন, এবং এই জিনিস প্রফেশনালি অনেক মানুষ করে, অনেক হ্যাকারদের মধ্যে এই জিনিস বেশ জনপ্রিয়। তো বিল গেটস এবং ওর বন্ধুরা ওই কোম্পানিকে যা এটা বলে যে আমরা তোমার বাগ ফাইন্ড করে দিব, তার বদলে তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না, আমার স্কুলের যে বিল আসতেছে কম্পিউটারের এটা তুমি দিয়ে দিলেই আমরা খুশি। এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের যুগ না, এটা অনেক আগের কথা। এবং সিকিউব এই কোম্পানিটা রাজি হয়, কিন্তু বলে যে তোমাদের অবশ্যই আসতে হবে। প্রত্যেক সপ্তাহে বিল গেটস এবং ওর 3টা বন্ধু মিলে 3 ঘন্টা করে বাসে করে ওই সিকিউবে যাইতো, ওদের পুরা প্রোগ্রাম অ্যানালাইসিস করতো, দেখতো কোনো সমস্যা আছে নাকি, কোনো বাগ আছে নাকি, তারপর আবার 3 ঘন্টা ধরে ফেরত আসতো। তার বদলে লেক সাইডের কম্পিউটারের পুরা বিল এই সিকিউব কোম্পানিটা দিয়ে দিত। কিছুদিন পরে 8-9 এর দিকে বিল গেটস যখন উঠে তখন লেক সাইড স্কুলটা আরেকটা বড় স্কুলের সাথে মার্জ হয়ে যায়। দুইটা স্কুল মিলে একটা বড় স্কুল হয়, ওই স্কুলের সব টিচার চলে আসে, ওই স্কুলের সব স্টুডেন্টও চলে আসে। সো রুটিনের মধ্যে একটা ম্যাসাকার দেখা যায়, কারণ সবকিছু মোটামুটি ডাবল হয়ে গেছে, বাট সময় তো আর ডাবল হয় নাই। তো তখন লেক সাইড স্কুল অলরেডি জানতো যে বিল গেটস এবং ওর কিছু বন্ধু বান্ধব কম্পিউটার খুব ভালো বুঝে, সো ওরা বিল গেটসকে হায়ার করে। সো স্কুলের স্টুডেন্টদের হায়ার করে বলে যে তোমরা একটা রুটিন বানায় দাও আমাদের কম্পিউটার ব্যবহার করে, যেন এই পুরো জিনিসটা আমরা খুব সহজে ম্যানেজ করতে পারি। মূলত বিল এবং ওর একটা বন্ধু ছিল কেট ইভান্স নাম, এরা দুইজন মিলে প্রোগ্রামটা অনেক কষ্ট করে লেখে এবং ডেডলাইনেরও অনেক আগেই ওরা প্রোগ্রাম শেষ করে রুটিন বানায় স্কুলে দিয়ে দেয়। আনফরচুনেটলি তার ঠিক কিছুদিন পর কেট ইভান্স খুব অল্প বয়সে মারা যায়, যেটা বিলের মনে অনেক গভীর দাগ ফেলে, এবং এটা বিল গেটস অনেক জায়গায় বলছে। এবং এরপরে প্রায় 2-3 সপ্তাহ থেকে শুরু করে অনেকে বলে 2-3 মাস, এক্সাক্ট ইনফরমেশন কোথাও আমি দেখি নাই, পর্যন্ত বিল গেটস আসলে কম্পিউটারের কাছেও যাইতে পারেনি, কারণ ও এবং কেট ওই দুইজন মিলে, ওর দুই বন্ধু মিলে যে এত প্রোগ্রাম লিখছে একসাথে, রাতের পর রাত একসাথে কাজ করছে, কম্পিউটারের কাছে গেলেই ওর ব্যাপারটা মনে পড়তো। সো এই ব্যাপারটা ওর মনে খুব সিরিয়াসলি এফেক্ট করে। যাই হোক, পরবর্তীতে ওই রুটিনের প্রজেক্ট সাকসেসফুল হয়, বাট ওটা অনগোয়িং কাজ করা লাগে, রুটিনে বিভিন্ন সময় চেঞ্জ আসে, এবং বিল গেটসের আগের যে বন্ধু ছিল উনি তো মারা গেল ছোট বয়সে। সো নতুন একজন আসে বিল গেটসের সাথে কাজ করার জন্য, যার নাম পল, এবং এই পল নামটা গুরুত্বপূর্ণ, এই বিল গেটসের স্কুলের বন্ধু, মাইক্রোসফটের কো-ফাউন্ডারও। হাই স্কুল শেষ বিলের এবং পলের দুইজনেরই হাই স্কুল, তখন কিন্তু মাইক্রোসফট হয় না। আমি জানি গল্প একটু বড়, বাট আপনারা আমার সাথে থাকেন, গল্পটা বেশ ইন্টারেস্টিং হয়ে যাবে এইখান থেকে। এসএটি নামে একটা পরীক্ষা হয়, স্কুলের পরে কোন কলেজে কে যাবে আমেরিকায় এটা বোঝার একটা পরীক্ষা এসএটি, এবং এই পরীক্ষায় বিল গেটস পুরা আমেরিকায় সবচেয়ে ভালো স্কোর করে। এই কারণে বিল গেটসকে ন্যাশনাল মেরিট স্কলারশিপ দেওয়া হয়। বিল গেটস মাত্র 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, হার্ভার্ড, ইয়েল এবং প্রিন্সটন। কয়টা চান্স পাইছে বলে আপনার মনে হয়? 3টাই চান্স পায়, 3টাই ওকে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যায়, এবং শেষমেশ বিল গেটস হার্ভার্ডে ভর্তি হইতে রাজি হয়। বিল গেটস যখন হার্ভার্ডে জয়েন করে, বিল গেটসের যে বন্ধু পল, যার সাথে ছোটবেলায় কাজ করতো, সে অলরেডি কর্পোরেট লাইফে ঢুকে যায়, সে আর পড়াশোনা কন্টিনিউ করে না, সে অলরেডি কোডিং করা শুরু করে দেয়। এবং বিল গেটস এবং পল দুইজনই কথা বলতো, এবং কথা বলতে যে ওদের মাথায় আইডিয়াটা আসে যে আমাদের এমন কোনো একটা সফটওয়্যার বানাইতে হবে যেই সফটওয়্যার অনেক রিয়েল লাইফে কাজে আসে, ওই বাচ্চাদের জন্য টিকট্যাকটো বা স্কুলের জন্য ছোট্ট একটা রুটিন বানানোর সফটওয়্যার, এরকম জিনিস না, আমাদের খুব সিরিয়াস কোনো একটা সফটওয়্যার বানাইতে হবে যেটা অনেক মানুষের অনেক কাজে আসে, এবং তাহলেই আমরা এটার উপর একটা ব্যবসা দাঁড় করাইতে পারবো। এই সময় কিন্তু 1975-76 সালের আশপাশের কথা বলতেছি, পৃথিবীতে কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার যেটা পিসি, প্রত্যেক মানুষের জন্য একটা কম্পিউটার, ওই ব্যাপার চলে আসছে। এবং বিল গেটস এবং পল ভাবে যে এই পার্সোনাল কম্পিউটারের জন্য আমরা কোনো একটা সফটওয়্যার বানাইতে পারি নাকি। যেই কথা সেই কাজ, এরা একটা সফটওয়্যার বানায় ফেলে। এই সফটওয়্যারের নাম দেওয়া হয় MS বেসিক। এই সফটওয়্যার বানাইতে যেই বিল এবং পলের ওদের কোম্পানির নাম মাথায় আসে MS ওয়ার্ডটা থেকে, এবং ওদের কোম্পানির নাম দেয় মাইক্রোসফট, কারণ ওরা মাইক্রো স্টাইলের সফটওয়্যার বানাইতো, ছোট সফটওয়্যার বানাইতো ওরা ওই সময়। ঠিক এই সময়টাতেই বিল গেটস হার্ভার্ড ছেড়ে দেয়, পলকে বলে যে তুমি কাজ করতেছো যেখানে খুব ভালো, তুমি কাজ করতে থাকো, আমি আমার পুরা সময় এখন MS এ দিতে চাই বা মাইক্রোসফটে দিতে চাই। 1976 থেকে 1979 সাল বিল গেটস যখন থেকে হার্ভার্ড ছেড়ে দেয়, তখন থেকে মাইক্রোসফট পুরা দমে সবার জন্য সফটওয়্যার বানানো শুরু করে। বিভিন্ন কোম্পানি মাইক্রোসফটের কাছে আসতো, এসে বলতো আমার এই কাজের জন্য সফটওয়্যার লাগবে, এবং তখন আপনারা জানেন কম্পিউটার তখনও নতুন, তো সব কোম্পানির এত আজকের মতো তো অ্যাভেলেবল সফটওয়্যার ছিল না সবকিছুর জন্য। সো কারো ধরেন একটা ফোন শিডিউল করা লাগবে, তার একটা সফটওয়্যার লাগবে, মাইক্রোসফট
মাইক্রোসফটের কাছে যাও। কারো হয়তো একটা কম্পিউটারের কয়েকটা জিনিস চাপ দেবো, সব কয়টা লাইট জ্বলে উঠবে, এরকম একটা সিস্টেম লাগবে, কোনো এক্সিস্টিং সলিউশন নাই, মাইক্রোসফটের কাছে যাও। এবং বিল গেটস এবং পল দুইজন ধুমায় কাজ করে এই সময়ে, এবং আস্তে আস্তে এই মাইক্রোসফট কোম্পানিটার নাম ছড়ানো শুরু করে। এমন আহামরি ছড়ানো না, মাইক্রোসফট যে খুব বেশি বড় ধরনের ইনকাম করতেছে এরকমও না, বাট আস্তে আস্তে মানুষ জানা শুরু করে যে এই যে ছোট্ট কোম্পানিটা মাইক্রোসফট, এই কোম্পানিটা মোটামুটি ভালোই সফটওয়্যার বানায়, সো আমার যদি কোনো একটা সফটওয়্যার লাগে মাইক্রোসফটের কাছে মনে হয় যাওয়া যায়। এই কাহিনীটা শুনে আরেকটা কোম্পানি, যে কোম্পানিটার নাম হলো আইবিএম মাইক্রোসফটের কাছে এসে বলে যে ভাই, আমি একটা কম্পিউটার বাজারে ছাড়তে যাচ্ছি, এই কম্পিউটারের জন্য আমার একটা অপারেটিং সিস্টেম দরকার, যেই অপারেটিং সিস্টেম আমার পুরো কম্পিউটারের ইন্টারফেসটা যেন মানুষ সহজে ম্যানেজ করতে পারে, এটার একটা সলিউশন দিবে। মাইক্রোসফট, স্পেশালি বিল গেটস, খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করে এই সময়। ও বলে যে ঠিক আছে, আমরা তোমার জন্য অপারেটিং সিস্টেম বানাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু এই অপারেটিং সিস্টেম আমরা তোমাকে বিক্রি করতেছি, তোমাকে ধার দিচ্ছি, অপারেটিং সিস্টেমের মালিকানা কিন্তু আমারই থাকবে, তোমার আমি মালিকানা বেচতেছি না। শুরু হয় একটা নতুন যুগ। মাইক্রোসফট একটা সফটওয়্যার লেখে যেটার নাম হলো MS-DOS, যেটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হয় ওই সময়, এবং আইবিএম এটা ইউজ করে ব্যাপক সফলতা পায়। হাজার হাজার লাখ লাখ কম্পিউটার। আগের দিন কেউ মাইক্রোসফটকে চিনতো না, পরের দিন প্রত্যেকটা কম্পিউটারের ভিতর মাইক্রোসফট। সো মাইক্রোসফট রাতারাতি ধরেন 10 জন চিনতো এই কোম্পানিটা, এখন হঠাৎ করে দেখা যায় 10 লাখ মানুষ, স্পেশালি এমন মানুষ যারা কম্পিউটার ইউজ করে, সো বড় লোক মানুষ, প্রিভিলেজড মানুষ, অনেক এডুকেটেড মানুষ, সবাই মাইক্রোসফটের নাম জেনে যায় একবারে। মাইক্রোসফট প্রথম গ্রাফিক্যাল ইন্টারফেস বলে একটা জিনিস লঞ্চ করে, যার মানে হলো আপনার যদি কোনো কিছু করতে হয় কম্পিউটারে, আপনি গ্রাফিক্স দেখে, লোগো দেখে, আইকন দেখে ওগুলোর সাথে ইন্টারেক্ট করে করে ব্যাপারটা করতে পারেন, আপনার আর কষ্ট করে কোড লেখা লাগে না, যেটা ছিল একটা রেভলিউশনারি ব্যাপার ওই সময়। এবং মাইক্রোসফট খুব 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 সমাদৃত হয়, সবাই মাইক্রোসফটকে অনেক পছন্দ করে ওই সময়। এই তো এরপর অপারেটিং সিস্টেম বানানো হয়ে যায় মাইক্রোসফটের মেজর কাজ। মাইক্রোসফট ওই মাইক্রোসফট বা ওই ছোট ছোট সফটওয়্যার বানানোর দিক থেকে আস্তে আস্তে সরে আসে এবং একের পর এক সাকসেসফুল অপারেটিং সিস্টেম বানানো শুরু করে। আপনারা সবাই জানেন অপারেটিং সিস্টেমগুলো, মাইক্রোসফট 97, মাইক্রোসফট 98, প্রায় প্রত্যেক বছরই ওরা নতুন নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করে। প্রত্যেকটাই আগের বারের থেকে সবচেয়ে বেশি সফলতা পায়, আরো ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়, আরো বেশি কম্পিউটারে অ্যাকসেপ্টেড হয়। এবং ওই সময় আইবিএমও বিশাল প্লেয়ার, তখনও অ্যাপেল অত বড় প্লেয়ার হয়নি, এবং আইবিএম এর কম্পিউটার যারা কিনে সবাই মাইক্রোসফট পায় সাথে। তো মাইক্রোসফট ইন্ডিভিজুয়ালিও মানুষ কিনতে থাকে, আইবিএম যারা কিনে তারাও মাইক্রোসফট পায়। তো সব মিলায় মাইক্রোসফট একদম ঘরে ঘরে হাউস হোল্ড নেম হয়ে যায় ওই সময়। বিল গেটস হয়ে যায় পৃথিবীর ইয়াংগেস্ট বিলিয়নিয়ার সেই সময়, একজন টেক উদ্যোক্তা এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় উদ্যোক্তা। এরপরের কাহিনী আর অত ইন্টারেস্টিং না। 2000 সালে বিল গেটস মাইক্রোসফটের সিইও পদ থেকে সরে দাঁড়ায়, এবং তার কিছুদিন পরে বিল গেটস প্রেসিডেন্ট পদ থেকেও সরে দাঁড়ায়। মাইক্রোসফটের সাথে ওরা লেনাদেনা থাকে না। মাইক্রোসফটের অবশ্যই অনেক শেয়ার আছে, যে শেয়ারের মালিক বিল গেটস। তো মাইক্রোসফটের মালিক বিল গেটস থেকে গেছে, বাট মাইক্রোসফটের অ্যাক্টিভ কাজকর্মের থেকে বিল গেটস নিজেকে সরায় নিতেই থাকে, এবং ওর মূল ফোকাস চলে যায় ফিলান্থ্রপিতে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস, বিল গেটস এবং বিল গেটসের বউ মেলিন্ডা গেটস দুইজন মিলে যে কোম্পানিটা শুরু করে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় চ্যারিটেবল অর্গানাইজেশন হিসেবে ধরা হয় এখন। ব্র্যাক ব্যাংক থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো নামী এনজিও নাই যেটা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে টাকা পায় নাই। আচ্ছা, মজার একটা ব্যাপার বলি, বিল গেটস তো 2000 সালে মাইক্রোসফট ছেড়ে দিল এবং ফিলান্থ্রপিতে চলে গেল, যার মানে ও টাকা ইনকামের বদলে টাকা ব্যয় করা শুরু করলো, এবং পাগলের মতো খুব সিরিয়াস কাজে কিন্তু বিল অ্যান্ড মেলিন্ডা গেটস যে ফাউন্ডেশনটা, সেটা অনেক টাকা ব্যয় করছে। কলেরা নিরাময় থেকে শুরু করে, আফ্রিকা এডুকেশন থেকে শুরু করে, পরিষ্কার পানি থেকে শুরু করে অনেক সিরিয়াস, এবং ক্লাইমেটের ক্ষেত্রেও, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের অনেক অবদান এই ফাউন্ডেশনটার। তো মজার কথা সেটা না, মজার কথা হলো 2000 সালে তো বিল গেটস মাইক্রোসফট ছাড়লো, তারপরেও 2021 পর্যন্ত যদি আমরা হিসাব করি, 2000 থেকে 2021, এই 21 বছরের মধ্যে বিল গেটস 17 বার পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ ঘোষিত হয়েছে, যদিও কাজই করে না এখন টাকা ইনকামের জন্য। এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, তখন বিল গেটসের নেটওয়ার্থ $140 বিলিয়ন, এবং উনি পৃথিবীর 4th রিচেস্ট ম্যান। দেখা যাক বিল গেটস কোথায় যেয়ে থামে। উনি বলেছে যে উনি ওনার সব সম্পত্তি, 99% সম্পত্তি দান করে দিয়ে যেতে চায় মৃত্যুর আগে। দেখা যাক উনি এটা করতে পারে নাকি। আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনার এরকম বায়োগ্রাফি কিরকম লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা অবশ্যই আরো কয়েকজন মিলিয়নিয়ারকে নিয়ে কিছু বায়োগ্রাফি বানানোর চেষ্টা করব। ভালো থাকেন, আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।